ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে ভয় ধরানো বার্তা দিল ইরান। তেহরানের সামরিক শীর্ষ কর্মকর্তারা হুঁশিয়ার করে জানিয়েছেন, প্রতিদিন ইসরায়েলে হামলা চালালে আগামী 2 বছর পর্যন্ত শেষ হবে না তাদের অস্ত্র ভাণ্ডার। সংঘাত থেমে গেলেও প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে রয়েছে ইরানি সশস্ত্র বাহিনী। যুদ্ধবিরতির ছায়ায় দেশটি ঢেলে সাজাচ্ছে মাটির নিচে লুকানো বিশাল অস্ত্র ভাণ্ডার, শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ধ্বংস করা কঠিন এমন সামরিক বাংকার ও অবকাঠামো নেটওয়ার্ক। তেলের বিনিময়ে চীন থেকে ক্ষেপণাস্ত্র ও রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার গুঞ্জন ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যৎ যুদ্ধে শত্রুদের এক চুলও ছাড় দেবে না ইরান। সাময়িক সংঘাত নয়, বরং দীর্ঘমেয়াদী ও সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান। নানা রকম ক্ষেপণাস্ত্রে এখনও পরিপূর্ণ দেশটির অস্ত্রভাণ্ডার। ইসরায়েলের দিকে একটানা 2 বছর হামলা চালানোর সক্ষমতা আছে তেহরানের। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুর বরাত দিয়ে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারির এমন মন্তব্য প্রকাশ করেছে মেহের নিউজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে সরাসরি সংঘাত শুরু হলে উচিত জবাব দিতে পারবে ইরান। দেশটি তার প্রকৃত সামরিক শক্তি এখনও বিশ্বের সামনে আনেনি, বরং গোপন রেখেছে বড় একটি অংশ, এমন দাবিও করেছেন বিপ্লবী গার্ডের এই শীর্ষ নেতা। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু চুপচাপ বসে নেই ইরান। সম্প্রতি জেনারেল জাব্বারির মতো একই রকম বার্তা দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি। তার দাবি, ইরানি নৌবাহিনী, কুদস ফোর্স ও সেনাবাহিনীর একটি বড় অংশ যুদ্ধে যোগই দেয়নি। প্রভাবশালী এই নেতা ইঙ্গিত দেন, হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি থাকলেও ইসরায়েলের সাথে লড়াইয়ের সময় সীমিত মাত্রায় শক্তি ব্যবহার করেছে ইরান। সাফাবি জোর দিয়ে জানিয়েছেন, তাদের সামরিক সক্ষমতা চমকে দিতে পারে ইসরায়েল ও তার মিত্রদের। ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রকাশ্যে মেনে নিয়েছিল ইরান, কিন্তু এটিকে টেকসই শান্তির বদলে কৌশলগত বিরতি হিসেবেই দেখছে দেশটির শীর্ষ পর্যায়ের সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এই সময়ে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, সাইবার অপারেশনে দক্ষতা বাড়ানো, আকাশ প্রতিরক্ষা জোরদার ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পূর্ণ করার কাজে পুরোদমে মনোযোগ দেবে ইরান। ফাত্তাহ এবং খাইবার শেকানের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো, রাশিয়ার S-400 এবং চীনের যুদ্ধবিমান সংগ্রহের উদ্যোগ নেবে দেশটি, এমন ধারণা সামরিক বিশ্লেষকদের। বর্তমানে ইরানের হুমকি মোকাবেলায় আন্তর্জাতিক সমর্থন জোগাড় ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে হাত পেতে সাহায্য নিতেই ব্যস্ত ইসরায়েল। অন্যদিকে নিজেদের অস্ত্রভাণ্ডার, ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি এবং যুদ্ধ কৌশল নিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড ও শীর্ষ সামরিক নেতৃত্বের কড়া বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, পশ্চিমাদের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তেহরান। দীর্ঘমেয়াদে যুদ্ধ চালানোর কত দূর সক্ষমতা ইরানের আছে নিশ্চিতভাবে সেটা বলার উপায় নেই। তবে ইরানের মতো প্রতিপক্ষকে আগের চাইতে আরও সতর্ক দৃষ্টিতে দেখবে পশ্চিমা শক্তিগুলো। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে ইরানের মাটিতে আচমকা খুন হয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ডসের একের পর এক শীর্ষ কমান্ডার। মৃত্যুর সময় তাদের কেউ ঘুমাচ্ছিলেন বেডরুমে, কেউ ছিলেন নামাজের বিছানায়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন অপারেশনে অন্তত 20 জন উচ্চ পর্যায়ের মিলিটারি জেনারেল ও একাধিক পরমাণু বিজ্ঞানী হত্যায় কেঁপে ওঠে ইরান। রাজধানী তেহরানের বুকে সুরক্ষিত সেফ হাউজে নিখুঁত হামলার ফলে প্রশ্ন উঠেছে, ইসরায়েল কিভাবে জানল এলিট কমান্ডারদের নির্ভুল লোকেশন? দেশের অভ্যন্তরে মোসাদের নেটওয়ার্ক কি এতই শক্তিশালী, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? ইসরায়েলের ড্রোন ও মিসাইল হামলায় নিহত হয়েছেন মিলিটারি কমান্ডার, বিজ্ঞানী ও গোয়েন্দা কর্মকর্তা। এসব স্ট্রাইকের প্রতিটিই ছিল পূর্ব পরিকল্পিত, সুনির্দিষ্ট, লক্ষ্য নির্ভর। এই অসাধ্য কিভাবে সাধন করল ইসরায়েল, সে বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক উপপ্রধান। বিবিসিকে দেয়া এক চাঞ্চল্যকর সাক্ষাৎকারে রামে ইগরা ফাঁস করেছেন বিস্তারিত তথ্য। তিনি জানিয়েছেন, মূলত মোবাইল ফোনই ছিল মোসাদের প্রধান অস্ত্র। উন্নত প্রযুক্তির মাধ্যমে মুঠোফোনকে পরিণত করা হয়েছিল ডিজিটাল গুপ্তচরে। এসব ফোন ব্যবহারকারীর ব্রাউজিং হিস্ট্রি, লোকেশন ট্র্যাকার আর মাইক্রোফোন থেকে নির্ধারিত লোকেশন জেনে ফেলে মোসাদ।
সাইবার জগৎ থেকে চুরি করা তথ্য, মোবাইল ট্র্যাকিং ও অত্যাধুনিক গাইডিং সিস্টেম সব মিলিয়ে ইরানের মাটিতে প্রযুক্তিগত গণহত্যা শুরু করেছে মোসাদ। বিপ্লবী গার্ড কমান্ডার ও বিজ্ঞানীদের মোবাইল থেকে মোসাদ বের করে ফেলে তারা কোথায় ঘুমান, কোন ফ্ল্যাটে থাকেন কিংবা কে কখন কোথায় আছেন। ট্র্যাকিং এর মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করার পর গাইডেড মিসাইল দিয়ে নির্দিষ্ট ফ্ল্যাটের নির্দিষ্ট ঘরে চালানো হয় চূড়ান্ত হামলা। এমন অপারেশনে ইসরায়েল ব্যবহার করেছে 2 বছর ধরে গবেষণার পর তৈরি বিশেষ এক ধরনের প্রযুক্তি। এটি শুধু লোকেশনই ট্র্যাক করে না, শনাক্ত করতে পারে ঘরের অভ্যন্তরের সমস্ত কার্যক্রম। মোবাইল ফোনের মতো গ্যাজেট ব্যবহার করে ইরানের পেটের ভেতরে ঢুকে পড়েছে মোসাদ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা জানিয়েছেন, কেবল নজরদারি নয়, বরং এই ধরনের প্রযুক্তি আসলে একটি নির্ভুল হত্যাকাণ্ডের মেশিন। একজন মানুষ কি করে, কোথায় যায়, কার সাথে কথা বলে, সবকিছুর উপর নজর রাখা হয় এর মাধ্যমে। ফলে নিজের বেডরুমেও কেউ নিরাপদ নয়। বিপ্লবী গার্ড কমান্ডারদের উপর চালানো হামলা এতটাই নিখুঁত ছিল যে যেখানে তারা ঘুমাচ্ছিলেন ঠিক সেই ঘরেই আঘাত হেনেছে মিসাইল। বর্তমানে প্রচলিত অস্ত্রের চেয়ে বিপজ্জনক হয়ে উঠছে ডিজিটাল অস্ত্র। গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোর জন্য ভয়ঙ্কর হুমকির কারণ হয়ে উঠবে মোসাদের নতুন যুদ্ধ প্রযুক্তি। ইরানের শীর্ষ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের এমন পরিণতির ফলে আগের চাইতে আরও সতর্ক হয়ে উঠবে তেহরান। ইসরায়েলকে ঠেকাতে শুধু ক্ষেপণাস্ত্রের শক্তি যথেষ্ট নয়, বরং ইরানকে গড়ে তুলতে হবে সাইবার ওয়ারফেয়ারে দক্ষ কর্মী বাহিনী। নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, মোসাদ ও পশ্চিমা গোয়েন্দাদের ষড়যন্ত্র ব্যর্থ করার মাধ্যমে তৈরি করতে হবে সুরক্ষার দেয়াল। আর খামেনি প্রশাসনের সামনে এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ایران با سرعت بیشتری به پیش خواهد رفت। গত 25শে জুন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA এর সাথে সহযোগিতা স্থগিত করার একটি বিল অনুমোদন করে ইরানের পার্লামেন্ট, যে বিলের মাধ্যমে IAEA এর বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছিল ইরান। কিন্তু 1 মাস না পেরোতেই নিজেদের অবস্থান থেকে সরে আসলো ইরান হুঁশিয়ারি দিয়েছিল, IAEA এর পরিদর্শকেরা শুধু ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমতি পেলেই দেশটিতে প্রবেশ করতে পারবেন। কিন্তু সেই সুর পাল্টে এখন ইরান বলছে IAEA এর সাথে সহযোগিতা অব্যাহত রাখবে দেশটি। 12 জুলাই তেহরানে অবস্থিত বিদেশি মিশন প্রধান ও রাষ্ট্রদূতদের সাথে এক বৈঠকে মিলিত হন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে তিনি বলেন, IAEA এর সাথে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে, কিন্তু তা হবে নতুন রূপে। এটা আসলেই অবাক করার মতো বিষয়। যেসব দেশ নিজেদের আন্তর্জাতিক আইনের আদর্শ ধারক বলে মনে করে, তারা ইরানের বিরুদ্ধে এই স্পষ্ট লঙ্ঘনের নিন্দা জানায়নি। এটি সত্য যে আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিকভাবে আক্রমণ করা হয়েছে। এই স্থাপনাগুলো থেকে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার গুরুতর ঝুঁকি রয়েছে। অবশিষ্ট গোলাবারুদ থেকেও বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। সুতরাং IAEA এর সদস্যরা এসব জায়গায় পরিদর্শনে আসলে তারাও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারেন। জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলে ইরান যুক্তরাষ্ট্রের সাথেও আলোচনায় ইচ্ছুক বলে জানিয়েছেন আরাকচি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার ইচ্ছা প্রকাশ করে অসংখ্য বার্তা এসেছে উল্লেখ করে আরাকচি বলেছেন, ইরানের জনগণের স্বার্থ এবং সুবিধা সুরক্ষিত থাকলে আলোচনায় কোনো ভয় বা দ্বিধা নেই তেহরানের। কিন্তু প্রশ্ন হলো, কেন এত জলদি নিজেদের শক্ত অবস্থান থেকে সরে আসলো ইরান? বিশ্লেষকদের মতে বিভিন্ন কৌশলে হুমকি দেওয়া ইরানের রাজনৈতিক কাঠামোর একটি পরিচিত বৈশিষ্ট্য। ইরানি পার্লামেন্ট বহুবার এমন কড়া বিল পাশ করেছে যেগুলো মূলত ছিল পশ্চিমাদের রাজনৈতিক বার্তা পাঠানোর হাতিয়ার, কিন্তু বাস্তবে সেগুলো কার্যকর হয়নি। এর আগে কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের পর সন্ত্রাসী আমেরিকা আইন পাশ করেছিল ইরান, যেখানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও পেন্টাগনকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করা হয়। তবে সেটি ছিল একটি প্রতীকী আইন, যার মূল উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক বার্তা দেওয়া এবং ইরানের জাতীয়তাবাদী আবেগকে সামাল দেওয়া। এছাড়াও ইরান বর্তমানে তেল রপ্তানি, ব্যাংকিং এবং অর্থনীতির উপর মার্কিন নিষেধাজ্ঞার চাপে আছে। এই মুহূর্তে IAEA এর সাথে সহযোগিতা স্থগিত করলে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও তীব্র সমালোচনা ও নতুন নিষেধাজ্ঞার মুখে পড়ত ইরান। মাসুদ পেজেশকিয়ানের প্রশাসন এমন চাপ এড়িয়ে চলতে চাইছেন। ফলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, কূটনীতিকদের মাধ্যমে সম্ভবত কোনো সমঝোতার ইঙ্গিত পেয়েছে ইরান। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের উৎখাতের পর পশ্চিমাদের সাথে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করে আল শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসন। পশ্চিমাদের মিত্র দেশগুলোর সাথে একের পর এক বৈঠকে বসে আলোচনার জন্ম দেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ হুসাইন আল শারা। চলতি বছরের মে মাসে সৌদি আরব সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে সিরিয়ার ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকারের ওপর থেকে আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন। এমনকি সৌদি সফরের এক ফাঁকে আল শারার সাথে বৈঠকেও মিলিত হন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে জোর প্রচেষ্টা চালাচ্ছেন আল শারা। এরই অংশ হিসেবে সম্প্রতি আজারবাইজান সফরে যান তিনি। আজারবাইজানের রাজধানী বাকুতে বৈঠকে বসেন দুই দেশের নেতারা। তবে শুধু আজারবাইজান নয়, এই সফরের ফাঁকেই গোপনে ইসরায়েলের কর্মকর্তাদের সাথেও বৈঠকে বসেছেন আল শারা। ইসরায়েলি কর্মকর্তাদের সাথে আল শারার বৈঠকের এই খবরটি প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজ। সিরিয়ার কূটনৈতিক সূত্রের বরাতে প্রকাশিত সেই খবরে দাবি করা হয়, গত 12 জুলাই বাকুতে দুই পক্ষের এই গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। অন্য একটি সূত্রের দাবি, তুর্কি কর্মকর্তারাও এই বৈঠকে জড়িত ছিলেন, যদিও সিরিয়ার সংবাদ মাধ্যম এই বৈঠকের বিষয়টি অস্বীকার করেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দুই দেশের কর্মকর্তার বৈঠকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, তবে সেখানে আল শারা উপস্থিত ছিলেন কিনা সেটি পরিষ্কার নয়। জানা গেছে, এই আলোচনায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানি এবং কূটনীতিক আহমেদ আল দালাতি উপস্থিত ছিলেন। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের বিশেষ দূত এবং ঊর্ধ্বতন সামরিক গোয়েন্দা কর্মকর্তারা ছিলেন। বৈঠকে ইসরায়েল সিরিয়ার সম্ভাব্য নিরাপত্তা চুক্তি, ইরানের প্রভাব, হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার, লেবানন থেকে পরিচালিত ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ এবং গাজা থেকে বিতাড়িত ফিলিস্তিনিদের পুনর্বাসনের মতো স্পর্শকাতর ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সিরিয়ার রাজধানী ইসরায়েলের একটি সমন্বয় অফিস খোলার বিষয়েও কথা হয়েছে। এই বৈঠককে সিরিয়ার দীর্ঘদিনের বৈরী প্রতিবেশী ইসরায়েল ও তাদের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক উন্নয়নে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েল আল শারাকে শুরুতে জিহাদপন্থী আখ্যা দেয়। শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসনের হাতে গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ ঠেকাতে সিরিয়ায় শত শত বিমান হামলা চালায় ইসরায়েল। তবে পরবর্তীতে শারার প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরিতে আগ্রহী হয়ে ওঠে নেতানিয়াহুর সরকার। এখানেই শেষ নয়। i24 নিউজের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা আগামী সেপ্টেম্বরে ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি বৈঠকে মিলিত হতে পারেন। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদেও উপস্থিত থাকতে পারেন আল শারা, আর সেখানেই ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ফলে পর্যবেক্ষকরা মনে করছেন, ইসরায়েল এবং সিরিয়ার শীর্ষ পর্যায়ের নেতাদের সরাসরি এই গোপন আলোচনা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। 28 ফেব্রুয়ারি 2025, সেদিন যেন ওভাল অফিসের ভেতর রীতিমতো ঝড় বয়ে গিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে বৈঠকে সংবাদ মাধ্যমের সামনেই বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই ঘটনার পর ধীরে ধীরে ছেদ পড়তে শুরু করে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের বন্ধুত্বে। ইউক্রেনের জন্য সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেন ট্রাম্প। ফলে ধারণা করা হচ্ছিল, ইউক্রেনের জন্য হয়তো বন্ধ হতে চলেছে হোয়াইট হাউসের দরজা। সেই ঘটনার পর জেলেনস্কিও বিকল্প কূটনীতির পথে আগাতে শুরু করেন। ইউরোপের নেতাদের সাথে একের পর এক বৈঠকে বসে সম্পর্ক উন্নয়নের জোর প্রচেষ্টা চালান তিনি। তবে নানামুখী চাপ ও উৎপাদন ঘাটতির কারণে ইউক্রেনকে প্রতিশ্রুতি অনুযায়ী সামরিক সহায়তা দিতে ব্যর্থ হয় ইউরোপের দেশগুলো। রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কায় ইউক্রেনকে অস্ত্র সরবরাহে অস্বীকৃতি জানাতে শুরু করে ফ্রান্স, স্পেন ও বেলজিয়ামের মতো দেশগুলো। সবশেষ জার্মানিও জানিয়ে দেয়, ইউক্রেনকে আর প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারবে না দেশটি। একদিকে মিত্র দেশগুলোর সহায়তা হ্রাস, অন্যদিকে রাশিয়ার কৌশলগত অগ্রগতি ও আক্রমণ বৃদ্ধি, সব মিলিয়ে যুদ্ধের ময়দানে কার্যত একা হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ে ইউক্রেন।
তবে ইউক্রেনের এমন নাজুক পরিস্থিতিতে আবারও দেশটির পাশে বটবৃক্ষের মতো দাঁড়ালো যুক্তরাষ্ট্র। 14 জুলাই হোয়াইট হাউসে ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোর প্রধান মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য ক্ষেপণাস্ত্রসহ কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম পাঠাবে, আর এই অস্ত্রের খরচ বহন করবে ন্যাটোর সদস্য দেশগুলো। ট্রাম্প আরও জানিয়েছেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করতে ব্যর্থ হন, তাহলে তিনি 50 দিনের মধ্যে অত্যন্ত কঠোর শুল্ক আরোপ করবেন। কিন্তু প্রশ্ন হল, যে জেলেনস্কির বিরুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলার অভিযোগ তুলেছিলেন ট্রাম্প, তাকেই কেন আবার সামরিক সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন? বিশ্লেষকদের মতে ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে আনতেই এমন শক্ত পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন ইউক্রেন সমস্যা সমাধানে পুতিনই একমাত্র বাধা। ট্রাম্প ইউক্রেনের প্রতি যে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন তা গত 6 মাসের তুলনায় আরও শক্তিশালী। ট্রাম্পের এই সিদ্ধান্ত ন্যাটোতে ঐক্য বৃদ্ধি করবে। ন্যাটো এখন রাশিয়ার বিরুদ্ধে আরও ঐক্যবদ্ধ হবে। যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র না পাঠিয়ে কেন ন্যাটোর মাধ্যমে পাঠানো হচ্ছে সেটিরও ব্যাখ্যা দিয়েছেন সাবেক এই কূটনীতিক। তার মতে, যুক্তরাষ্ট্র সরাসরি অস্ত্র পাঠাতে গেলে নানা জটিলতার জেরে তা বিলম্ব হতে পারে। ন্যাটো জোটের সদস্য দেশগুলো থেকে কম সময়ে সহজেই এসব এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনে পাঠানো যাবে। ইউক্রেনে এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানোর পর এসব দেশ ঘাটতি পূরণে আবার যুক্তরাষ্ট্রের কাছ থেকেই সেগুলো পুনরায় ক্রয় করবে। ফলে এই কৌশলে যুক্তরাষ্ট্রেরই লাভের পাল্লা ভারী হবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। দীর্ঘদিন আফগানিস্তানে অবস্থান করা ব্রিটিশ সেনাদের তথ্য প্রদান সহ বিভিন্ন ইস্যুতে সহায়তা করেছিল লাখ লাখ আফগান। তালেবানরা ক্ষমতা দখলের পর প্রাণ সংশয়ের ঝুঁকিতে থাকায় তাদের মধ্য থেকে বিশাল একটি অংশ যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন জানায়। দুর্ঘটনাবশত এক ব্রিটিশ কর্মকর্তার হাত ধরে ফাঁস হয়েছিল সেরকম একটি তালিকা। 16 জুলাই এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, 2022 সালের ফেব্রুয়ারিতে ওই ঘটনায় প্রায় 19,000 আফগানের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়। ফাঁস হওয়া কিছু তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়ার জেরে 2023 সালের আগস্টে এ বিষয়ে জানতে পারে তৎকালীন ব্রিটিশ সরকার। তার 9 মাস পর আফগান রেসপন্স রুট নামে নতুন একটি পুনর্বাসন পরিকল্পনা চালু করা হয়। তার আওতায় এ যাবৎ অন্তত 4,500 আফগান যুক্তরাজ্যে পৌঁছেছেন বা প্রক্রিয়ায় আছেন। এতে যুক্তরাজ্য সরকারের প্রায় 400 মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে। যুক্তরাজ্য হাইকোর্টের বিচারক গোপনীয়তার আদেশ প্রত্যাহারের পর 15 জুলাই ওই তথ্য ফাঁস, সে বিষয়ে সরকারের প্রতিক্রিয়া এবং যুক্তরাজ্যে এ যাবৎ বিভিন্ন প্রকল্পের আওতায় আশ্রয় পাওয়া আফগানদের সংখ্যা প্রকাশ পায়। জানা যায়, ফাঁস হওয়া তথ্যের মধ্যে সংশ্লিষ্ট আফগানদের নাম, যোগাযোগের ঠিকানা ও কিছু পারিবারিক তথ্য ছিল। অনাকাঙ্ক্ষিত ওই ভুলের জন্য এরই মাঝে ক্ষমা চেয়েছে ব্রিটিশ সরকার। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা বিচারের আওতাধীন কিনা তা জানানো হয়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফাঁস হওয়াদের তালিকায় থাকা 600 আফগান সেনা ও তাদের পরিবারের 1800 জন বর্তমানে আফগানিস্তানে অবস্থান করছেন। এছাড়া তালিকার অনেকেই পুনর্বাসনের প্রক্রিয়ায় আছেন। তালিকায় আফগানিস্তানের তৎকালীন সিনিয়র সামরিক কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও সংসদ সদস্যদেরও নাম অন্তর্ভুক্ত ছিল। প্রাথমিকভাবে আশঙ্কা করা হয়েছিল, ফাঁস হওয়া তালিকায় থাকার কারণে প্রাণ সংশয় বা গুরুতর ক্ষতির ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা 1 লাখ পর্যন্ত হতে পারে। তবে ওই তথ্য যতটা ছড়িয়েছে বলে ধারণা করা হয়েছিল তার চেয়ে সীমিত পরিসরে ছড়ায়। বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে অন্তত 36,000 আফগানকে যুক্তরাজ্যে স্থানান্তর করা হয়েছে। এদিকে ওই তথ্য ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করেছে বলেও জানানো হয়েছে। 15 জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক পর্যালোচনায় জানানো হয়, গত মে মাস পর্যন্ত ওই ঘটনার শিকার হওয়া 16,000-এরও বেশি আফগানকে যুক্তরাজ্যে স্থানান্তর করা হয়। 2021 সালে আফগানিস্তানে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতিতে দেশটি থেকে ব্রিটিশ সেনাদের প্রত্যাহার করে নেওয়া হয়। হিজাল জোবায়ের, বাংলা ভিশন। যুদ্ধ মানেই এক অশেষ যন্ত্রণা, এক অবর্ণনীয় বিষাদ। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে চালানো হামলা যেন থামছেই না।
রাত নেমে যখন শহরের মানুষ একটু স্বস্তির ঘুমে চোখ বুজেছিল, ঠিক তখনই দের আল বালা শহরের একটি স্কুলে নেমে আসে বোমার করাল থাবা। শান্ত ঘুম ভেঙে যায় চিৎকার আর কান্নার শব্দে। আল জাজিরার তথ্য অনুযায়ী এই হামলায় এখন পর্যন্ত 4 জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। 2023 সালের 7 অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানির সংখ্যা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়ে পৌঁছেছে 58,573 জনে। এই সময়ের ভেতর আহত হয়েছেন অন্তত 1,39,607 জন মানুষ। নিহতদের তালিকায় রয়েছে প্রায় 953 জন নিষ্পাপ শিশু, যাদের বয়স 1 বছরও হয়নি। এদিকে বহু মানুষ এখনও ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি রয়েছে। গাজা উপত্যকার পশ্চিম গাজা এলাকায় সমবেত মানুষের উপর বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। গত 24 ঘণ্টায় গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 73 জন ফিলিস্তিনি। হতাহতদের ভেতর প্রায় 30 জন খাদ্য সহায়তার অপেক্ষায় ছিলেন, যারা বেঁচে থাকার ক্ষীণ আশায় মানবিক ত্রাণের লাইনে দাঁড়িয়েছিলেন। ক্ষুধার যুদ্ধের মাঝখানে থেমে গেছে অনেকগুলো প্রাণ। এদিকে পশ্চিম তীরে অবস্থিত অবৈধ ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য বন্ধ করার পরিকল্পনা সংক্রান্ত আয়ারল্যান্ডের একটি নতুন আইনের বিরুদ্ধে তীব্র বিরোধিতা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কিছু কংগ্রেসম্যান। প্রধানত রিপাবলিকান আইন প্রণেতারা এই পদক্ষেপকে আপত্তিকর বলে মনে করছেন। তারা মনে করেন এটি অঞ্চলের অর্থনৈতিক ও রাজনৈতিক জটিলতাকে আরও বাড়িয়ে তুলতে পারে, ফলে আয়ারল্যান্ডের এই উদ্যোগে তারা বাধা দেওয়ার চেষ্টা করছেন। রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম এই বিলের বিরুদ্ধে একটি সমন্বিত প্রচারণার অংশ হিসেবে এক্সে একটি পোস্ট দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন আয়ারল্যান্ড ইসরায়েলকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার উদ্যোগটি পুনর্বিবেচনা করবে। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন তার বিশ্বাস এই ধরনের প্রচেষ্টা যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা পাবে না। এগুলোর ভেতরে এবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ভালোভাবে এগোচ্ছে এবং শীঘ্রই ভালো খবর পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে ধন্যবাদ জানিয়ে মন্তব্য করেন, গাজায় যুদ্ধবিরতির আলোচনা ইতিবাচক দিকে অগ্রসর হচ্ছে। এদিকে 16 জুন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে একটি বৈঠকের আগে তিনি এই কথা জানান। হোয়াইট হাউসে একটি বিল স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, গাজা সম্পর্কিত কিছু ইতিবাচক সংবাদ আছে এবং আরও কিছু বিষয়ে ভালো খবর আসছে। ইফাত জাহান, বাংলা ভিশন।